প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইটে। আপনাদের সাথে আছি সাদাত হোসাইন। ইয়াং নাইটে আমরা যেটি বলি যে সবসময় তরুণদের নিয়ে কথা বলি, আজকে হচ্ছে তেমনি ইয়াং নাইটে এসেছেন দুজন তরুণ। তবে আজকে আমাদের আলোচনার বিষয়টা একদমই সাম্প্রতিক একটা বিষয়। সেই বিষয়টি হচ্ছে খেলাধুলা নিয়ে আমরা আজকে কথা বলবো। কারণ আজকে পত্রিকা খুলে আমি দেখলাম যে অনেকগুলো খেলার সংবাদ রয়েছে। আপনারা জানেন হয়তো যে লিওনেল মেসিকে 4 ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। এর বাইরে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট আজকে শ্রীলঙ্কার সাথে খেলাটা পরিত্যক্ত হয়েছে। খেলাধুলা নিয়ে আমরা এই মেইন স্ট্রিম বাংলাদেশে যে খেলাধুলা আলোচনার জায়গাটা সবসময় থাকে সেটি নিয়ে কথা বলছি। তবে তার বাইরে আমাদের জন্য আপনাদের জন্য একটা বিশেষ চমক রয়েছে। আজকে আমাদের এখানে রয়েছেন একজন স্পেশাল মানুষ এবং একজন তরুণ, যে তরুণটি আসলে চমকে দেবার মতো কিছু ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশে একটু অফ ট্র্যাকের খেলাধুলায়। সেটি হচ্ছে তাদের সাথে একটু পরিচিত হয়ে নিচ্ছি। আমি যে মানুষের কথা বলছি তিনি হচ্ছেন আজকে শামসুজ্জামান আরাফাত। আরাফাত ভাই, আপনাকে স্বাগতম স্টুডিওতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরাফাত ভাইয়ের বিষয়ে একটু কথাটা বলে নেই। সেটা হচ্ছে তিনি একজন ট্রাই অ্যাথলেট মানে তিনি একই সাথে সুইমিং করেন, রানিং করেন এবং সাইক্লিং করেন। এই তিনটি বিষয় তিনি করেন। সম্প্রতি তিনি ফেব্রুয়ারির 15 থেকে মার্চের 4 তারিখ, এই কয়দিনের মধ্যে তিনি যেটি করেছেন 1004 কিলোমিটার দৌড়ে পাড়ি দিয়েছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত, যেটি আসলে একটা অসাধারণ, যার নাম হচ্ছে দ্য গ্রেট বাংলাদেশ রান। এই গল্প আমরা শুনবো। তার সাথে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের অন্য গেস্টের সাথে। তিনি হচ্ছেন আমাদের সাথে আরও রয়েছেন নাজমুল হাসান নাইম, তিনি বিশেষ প্রতিনিধি খেলাধুলা.com-এর। নাইম, আপনাকে স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ। আর দর্শক, আমরা আলোচনায় যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদপত্রগুলো কি বলছে। আজকের সংবাদপত্র প্রথম আলোতে আমরা যেটি দেখতে পাচ্ছি, সংবাদ শিরোনাম সম্প্রতি ঘটে যাওয়া সিলেটের ঘটনা, জঙ্গির ইস্যুটি এখানে প্রধান শিরোনাম হিসেবে এসেছে। শেষ হলো অপারেশন টোয়ালাইট, যেটি শেষ হয়েছে। এটির রক্তক্ষয়ী পরিণতি আমি বলবো। তবে শেষ পর্যন্ত আমাদের সেনা সদস্যদের সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের মাধ্যমে সেটির একটা সমাধান হয়েছে। এছাড়া আমরা আজকে আমাদের আলোচনার সাথে সঙ্গতিপূর্ণভাবে আমরা দেখছি যে পত্রিকায় প্রচুর খেলার সংবাদ রয়েছে। আমরা দেখেছি যে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবং যেটি বলছিলাম, বিশ্বকাপ বাছাই পর্বে 4 ম্যাচে নিষিদ্ধ মেসি। এছাড়াও আরও একটি সংবাদ রয়েছে, এরই মধ্যে সাকিবকে ছাড়িয়ে মাশরাফির রেকর্ড। এর বাইরেও আরও একটা চমৎকার সংবাদ রয়েছে, যেটি আমরা দেখেছি যে আজকে শ্রীলঙ্কার সাথে খেলায় আমাদের তাসকিন হ্যাট্রিক করেছেন এবং হ্যাট্রিকে অস্ট্রেলিয়া পাকিস্তানের পরেই বাংলাদেশ, যেটি একটা অসাধারণ অর্জন। এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে আমরা চলে যাচ্ছি শামসুজ্জামান আরাফাতের কাছে। আপনি যে অসাধারণ, মানে আমি বলবো একটা অসাধ্য সাধন করেছেন। বাংলাদেশকে কি প্রথম যে টেকনাফ থেকে এটা সাধ্যকে সাধন করে, আসলে সাধ্যকে সাধন করা আমরা হয়তো ভাবতে পারি না, তাই তো না জায়গাটায়। সেটি হচ্ছে যে এই ভাবনাটি কেন আসলো, কিভাবে, যে আপনি কেন টেকনাফ থেকে তুলে 1004 কিলোমিটার দৌড়ে কেন যেতে হবে? এটা আসলে একটা এন্ডিউরেন্স টেস্ট। আর এটা আসলে মানে হঠাৎ করে চলে আসছে বা এরকম কিছু না। না। তো এটা আমার প্রথম পরিকল্পনা হয় 2013-এ। এর আগে আমি 2011-তে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মশাই আরফিন সিদ্দিকী স্যার এবং এবার জয় মুসা ইব্রাহিমের, ওনারা দুইজন একসাথে একটা টিম রেডি করতেছিলেন। তো ওই টিম রেডি করার সুবাদে আমরা ওখানে প্র্যাকটিস শুরু করি, রানিং এবং ফিটনেস প্র্যাকটিস শুরু করি। ফিটনেস প্র্যাকটিস করতে করতে এক্স্যাক্টলি আমাদের মাউন্টেনে যাওয়ার সুযোগ হয়ে উঠে নাই, বিকজ স্পন্সর আপনারা জানেন অনেক বড় একটা বিষয়। তা আমরা আমাদের দেশে কিন্তু অনেক অ্যাডভেঞ্চার করার জায়গা আছে, অনেক স্কোপ আছে, আসলে এগুলা আমরা এখনো মানে আমাদের সামনে উঠে আসেনি। তা আমার চিন্তা হলো আমি আমি কেন শুধু মাউন্টেনে গেলে কি আমার অ্যাডভেঞ্চার হবে? আমার অ্যাডভেঞ্চার আমার মনে, আমি যে কোনো ডিফিকাল্টি ক্রস করাটাই হচ্ছে আমার অ্যাডভেঞ্চার। আমি অ্যাডভেঞ্চারটাকে এভাবেই দেখি, কোনো ডিফিকাল্ট কিছু ফেস করা এবং ডিফিকাল্ট ফেস করে দেন রানিং শুরু করলাম। 2013-এ এসে কক্সবাজার গিয়ে একটা হাফ ম্যারাথন করলাম। হাফ ম্যারাথন পরে আমাদের দেশে জানেন ম্যারাথন রানিং খুবই কম হচ্ছে, খুবই কম। দেন 2014-এ আরেকটা করলাম। 2015-এ এসে মুসাওয়ের আরেকটা দ্য স্কাই ম্যারাথন নামে আরেকটা ম্যারাথন হয়, ওটাতে পার্টিসিপেট। কিন্তু এটা হচ্ছে আমার 2011 থেকে 2015 পর্যন্ত আমার মাত্র 3-4টা ইভেন্ট। 3-4টা ইভেন্ট। দেন আমি চিন্তা করলাম যে না, আমি ইন্ডিয়া যাই। ইন্ডিয়া মেঘালয়ে আমি ফুল ম্যারাথনে গিয়ে পার্টিসিপেট করলাম। তো এরই ফাঁকে আবার চিন্তাগুলো 2013-এ আমার চলে আসে যে না, আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া আমি রান করব। যেহেতু আমরা এগুলা উন্নত দেশে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেই দেখি, তো আসলে দেখি যে আবার কিছু ফরেনার আমাদের কান্ট্রিতে থাকে, তারাও কিন্তু রানিং করে। তা আমার সাথে কয়েকজনের এরকম দেখা হলো যে ভাইয়া আপনি এত হার্ড প্র্যাকটিস কেন করেন, আপনি কি কোনো ইভেন্টে যাবেন বা কোনো। তো ওনারাও আমাকে বলে যে আসলে ইভেন্টে যাওয়ার জন্য আপনি শুধু যে প্র্যাকটিস করবেন তা না, আপনি নিজেকে ফিট রাখবেন, যখন সুযোগ আসবে তখন আপনি ইভেন্টে যাবেন, আপনার সামনে যেটা পাবেন। তো এটাও কিন্তু একটা ভেরি গুড কজ আমি যখন পেলাম।
তো 2013 থেকে শুরু করে 2016-এ এসে আমি ইন্ডিয়াতে মেঘালয়ে গেলাম, ফুল ম্যারাথন করলাম। ফুল ম্যারাথন করে আসার পরে 42 কিলো ফুল ম্যারাথন করার পরে আমার কাছে 42 কিলোমিটার। আমার কাছে মনে হচ্ছে যে না, আমি আরেকটা ধাপ পার হলাম, এখন আমাকে আরেকটা এন্ডুরেন্স টেস্ট দিতে হবে। তো এর ফাঁকে আমি একটু বলে নিই, এর ফাঁকে আমাদের বাংলাদেশে টেকনাফ থেকে সেন্ট মার্টিন এই দূরত্বটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একটা সেফেস্ট চ্যানেল। আপনি যদি এটা চিন্তা করতে পারেন, আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি কিছুদিন আগে বসফোরাস চ্যানেলে সাঁতারের জন্য লগ ইন করার রেজিস্ট্রেশন করার চেষ্টা করলাম। অনলি 1 আওয়ারের মধ্যে ওদের 1400 রেজিস্ট্রেশন ফিল আপ হয়ে গেছে। তো ওটার চেয়ে আমাদের এটা পপুলার হতে পারে যদি আমরা এটা করতে পারি। আর এটাতে আমরা সুইম করছি 2015 এবং 2016-এ। তো সুইম করার পরে আমার কাছে মনে হলো যে এখন টেকনাফ থেকে আমি দৌড়ে বাংলা বান্ধা যাই, তাহলে আমাদের কান্ট্রি ক্রসটা হবে। দেন 2016 শেষে আমার কাছে মনে হচ্ছে যে আমার ফিটনেসটা বাড়লো। জানুয়ারিতে চিন্তা করলাম, দেন আস্তে আস্তে পরিকল্পনাটা এগিয়ে আসে। আপনাকে দেখে কিন্তু একদমই মনে হয় না ছোটখাটো একটা আসলে আমার প্ল্যানের মধ্যে ছিল এটা ওয়ান অফ দ্য মেইন রিজন। কারণ হচ্ছে যে আমি একজন খুবই আমি সবার মতোই, মানে আমি কিন্তু এক্সট্রাঅর্ডিনারি কেউই না। আমার হচ্ছে যে আমি নর্মালি ঢাকা ইউনিভার্সিটিতে সবাই যেভাবে হলে থেকে যেভাবে জীবন ধারণ করে আমিও সেভাবে জীবন ধারণ করছি। আমার খাওয়া দাওয়ার মধ্যে স্পেশাল কোনো ডায়েট নাই। আমার নরমাল, এটা কিন্তু জরুরি, তাই না? এটা হচ্ছে আসলে একটা মেন্টাল গেম। না, আপনি কি মনে করেন না যে ডায়েট চার্ট বা এই জিনিসগুলো প্রয়োজন একজন অ্যাথলেটের জন্য? 100% ফিজিক্যাল এবং মেন্টাল দুইটা ট্রেনিং এ দরকার। বাট ওটা প্ল্যানটা থাকলে আমার কিন্তু ওগুলা অটোমেটিক, অনেক যেটা হয় যে হয়তো সুবিধাটা আমার পক্ষে এখন হলে থেকে সেটা সম্ভব না, কিন্তু আমার ইচ্ছা শক্তিটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। ডেফিনেটলি সেটা একটা ব্যাপার। আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে এই দৌড়টা আসলে শুধুমাত্র দৌড়ের জন্য না, এটি আসলে বাংলাদেশের স্পোর্টসকে প্রমোট করার জন্য আসলে করা হয়েছিল এবং আপনাদের একটা স্পন্সরও ছিল সম্ভবত, তাই না? জি, এনআরবি কমার্শিয়াল ব্যাংক আমাদেরকে স্পন্সর করেছিল। হ্যাঁ, তো এই যে স্পোর্টসকে প্রমোট করা, সেই প্রমোশনের মানে ওয়েটা কি ছিল? আমার যখন পরিকল্পনা আসে তখন আসলে যখন আমি এত বড় একটা রান করব টেকনাফ থেকে তেতুলিয়া, তো এই সময় অনেক কোশ্চেনই চলে আসে, কেন তুমি টেকনাফ থেকে তেতুলিয়া রান করবা? তো আসলে আমার তো গোল হচ্ছে আমাকে কেন আমি আসলে অনেক কিছুই ফেস করি রানিং এর সময়। এটা আমার আবার অনেক এনজয় করি যে অনেকে মানে ম্যারাথন রানিংটা আসলে আমাদের দেশে অত বেশি পরিচিত না। এটা শুনতে মানে একটু অড লাগলেও আসলে আমাদের এটা সত্যি কথা, আমাদের ম্যারাথন রানিংটা প্রমোটেড না। তো আমি কিন্তু রানিং যখন করি সকালে আমাকে অনেকেই বলে তুমি তো ফিট, তুমি কেন দৌড়াচ্ছ? তুমি কি অসুস্থ কোনো কারণে দৌড়াচ্ছ? না, আমি বলি যে না, আমি তো রানিং করার জন্য প্র্যাকটিস করতেছি। আমি ডাক্তারের কাছে আসলে যেতে চাই না। এক্স্যাক্টলি ডাক্তারের প্রেসক্রিপশন পাওয়ার পরে আমি দৌড়াতে চাই না। আমার হচ্ছে আগে থেকে আচ্ছা, সুস্থ থাকা। আপনি প্রতিদিন মানে গড়ে কত কিলোমিটার করে দৌড়েছেন? আমার প্রতিদিন গড়ে 50 কিলোমিটার করে দৌড়িয়েছি। আর রাতে মানে কোন একটা হোটেলে বা আমি কাছাকাছি? প্ল্যানটা বলি, আমাদের পরিকল্পনা ছিল টোটাল 1004 কিলোমিটার 20 দিনে। তো 1004 কিলোমিটার 20 দিনে করার জন্য পার ডে 50 কিলোমিটার করে আমরা এভারেজ রান করছি। আমরা মানে আপনারা কয়জন ছিলেন? আমাদের সাথে আমার বিভিন্ন, যেমন শুরুতে আমার সাথে যোগ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ইমতিয়াজ, তারপর প্রীতিশ, তারপর ওয়াসিউর ভাই। তো ইমতিয়াজ 100 কিলোমিটার রান করছে, এটা হচ্ছে তার জীবনের সেরা রান, সবচেয়ে বেশি। হ্যাঁ, মানে ওর লিমিটটা এখন 100 কিলোমিটার ছড়ায় গেছে। এবং মানে আমার কাছে ওটাই, ওর যেদিন করে ফেলছে, ও ওই সময় কিন্তু চিন্তা করছে যে আমি 42 কিলোমিটারই করি না ভাই, আমি কি 100 কিলোমিটার করতে পারবো? আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ পারবি ভাই। তো দেন ও বলে যে না, এটা আমি ট্রাই করলে পারবো। প্রথম দিনে আমি আর ও একই সাথে 70 কিলোমিটার রান করে ফেলছি, মানে এটা আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন, আপনি হাসবেন না আশা করি, সেটি হচ্ছে যে এই যে আপনি 1004 কিলোমিটার দৌড়ালেন, হ্যাঁ, তো এই সময়টা এরকম তো হতে পারে যে আপনি বাসে চড়ে কোথাও গিয়ে তারপর বলছেন যে আপনি 1000, আপনার সাথে সবসময় কি কেউ না কেউ ছিল? আমার সাথে একটা, আমাদের মানে সিস্টেমটা কি আসলে যদি কেউ করতে চায় তার কারণ হচ্ছে কি, আসলে ফার্স্ট কথা হচ্ছে এটা আমি লাভ করি, আর সেকেন্ড কথা হচ্ছে আমি জানি হয়তো আমি এই কাজটা আমাকে আরেকজন জিজ্ঞেস করতে পারে, আপনি তো এটাও করতে পারেন। ডেফিনেটলি দেন আমার কাছে ছিল, আমরা অলওয়েজ লাইভে থাকতাম, যতক্ষণ পর্যন্ত 3G কভার করতে তখন পর্যন্ত আমাদের রানিংটা লাইভ। আমি কিন্তু কোনোভাবে আপনাকে প্রশ্নবিদ্ধ করিনি, আমি যে জানতে চেয়েছি এটা কিউরিওসিটি যে একটা অথেন্টিসিটি লাইভে ছিল। আরেকটা ছিল আমাদের ভিডিও করা ছিল। আরেকটা হচ্ছে আমি একটা জিপিএস ওয়াচ এনেছি আমেরিকা থেকে। আচ্ছা, ওটা পুরো আমার পথটা ট্র্যাক করা আছে একদম A to Z, মানে 1004 কিলোমিটার মানে 1004 কিলোমিটার আমার জিপিএস এ ট্র্যাক করা।
আচ্ছা, শামসুজ্জামান আরাফাত, আমরা আপনার কাছে আবার আসবো। দর্শকদের একটু বলে নিচ্ছি, সেটি হচ্ছে যে শামসুজ্জামান আরাফাত আমাদের দেশে, যেটি উনি বললেন যে ম্যারাথন এই কনসেপ্টের সাথেই হচ্ছে বেশিরভাগ মানুষের পরিচিতি নেই, এবং অ্যাথলেটিক্সটা সেই অর্থে জনপ্রিয় গেম না বাংলাদেশে। যে তথ্যটি দিয়ে রাখছি, তিনি একজন ট্রাই অ্যাথলেট, একই সাথে তিনি করে থাকেন সুইমিং, রানিং এবং সাইক্লিং। এবং আরও একটি তথ্য, সেটি হচ্ছে তিনি বাংলা চ্যানেল 2বার সাঁতরে পার করেছেন। এবং আমরা শামসুজ্জামান আরাফাতের কাছে ফিরে আসবো, তার আগে আমরা চলে যাচ্ছি নাজমুল হাসান নাইমের কাছে। নাইম, আমরা আলোচনায় আসছি, আজকে ক্রিকেট দিয়ে শুরু করি। আজকে যেটি হয়েছে যে আমরা সম্প্রতি বাংলাদেশের যেটি আমরা শুনেছি যে বাংলাদেশ যখন ভালো খেলা শুরু করলো, বাংলাদেশের ক্রিকেটের পারফরমেন্স নিয়ে সবসময় কিন্তু আমরা দেখেছি বিশেষজ্ঞদের, বিশেষ করে দেশের বাইরের, বিশেষ করে দেশের বাইরের মধ্যে ইন্ডিয়া বা পাকিস্তান বা ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরা কিন্তু নানান সময় নেতিবাচক অনেক মন্তব্য করেছিলেন আমাদের ব্যর্থতা নিয়ে। যখন আমরা সফল হতে শুরু করলাম, তখনও কিন্তু তাদের কাছ থেকে আমরা সেই কমপ্লিমেন্টগুলো পাচ্ছি না, বরং তারা নানান ধরনের কোশ্চেন তুলছেন যে আমরা দেশের মধ্যে খেলে ভালো করছি, দেশের বাইরে আমরা পারবো কিনা। এবং আমার মনে হয় সেখানে একটা চমৎকার জবাব আমরা এই সিরিজের মাধ্যমে দিতে পেরেছি। আমরা শ্রীলঙ্কার সাথে টেস্টে আমরা একটা টেস্ট জিতেছি এবং প্রথম ওয়ানডেতে জিতেছি। সেকেন্ড ওয়ানডে নিয়ে আমাদের আলোচনা, সেটি হচ্ছে যে শ্রীলঙ্কা যখন 312 রান করলো এবং তারপরে বৃষ্টি শুরু হয়েছে, খেলাটা আর পরিত্যক্ত হয়ে গেল। বাংলাদেশের জয়ের সম্ভাবনা আসলে কতটুকু ছিল, যেখানে আমরা জানি যে শ্রীলঙ্কার এবারে 312 রান ক্রস করে কি আসলে ওখানে অন্য কোনো দল জিতেছিল কিনা ডাম্বুলাতে? আচ্ছা, প্রথমে আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের সমালোচনার যে জায়গাটা, আমি যেটা বলবো যে আমাদের শুধু শ্রীলঙ্কা ট্যুর নেই, এর আগে যদি আমরা নিউজিল্যান্ড ট্যুর বা ইন্ডিয়া ট্যুরও দেখি, নিউজিল্যান্ড ট্যুরে কিন্তু আমরা আমাদের এশিয়ার যে কটা টিম আছে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, ওদের চেয়ে কিন্তু আমরা খারাপ করিনি। আমরা টেস্ট দুটো হারছি ঠিকই, বাট আমাদের পারফরমেন্স কিন্তু ভালো ওরাও ছিল। হারে এবং খুব বাজেভাবে হ্যাঁ, হারে। ডেফিনেটলি, হ্যাঁ, এবং আমরা মনে হয় ভালো করছি। হ্যাঁ। আর একটা ব্যাপার হচ্ছে যে শ্রীলঙ্কায় 300 চেস করে কেউ জেতে নেই, বাট সবকিছুই তো এটা প্রথমবার হয়। আজকে আমাদের জন্য সেটা হতে পারতো, কারণ আমাদের টিম, আমরা যেটা মানে আমি যেটা পার্সোনালি ফিল করি সেটা হচ্ছে আমার মনে আছে 2005-এ আমরা যখন ইংল্যান্ড ট্যুরে যাই, ব্যাক টু ব্যাক দুটো টেস্ট আমরা হারছি, লর্ডস এবং ওল্ড ট্রাফোর্ডে। তো হারার পরে অ্যালেক স্টুয়ার্ট একটা সাক্ষাৎকারে একটা কথা বলছিল যে বাংলাদেশ সবসময় বলে যে ওরা অভিজ্ঞতা তো বাজারে কিনতে পাওয়া যায় না, খেলেও খেলে অভিজ্ঞ খেলে হতে হতে হবে। হয়। তো আমাদের টিমে কিন্তু 5টা, যদি আপনি মানে যে সেন্টার 5টা খেলোয়াড় যদি দেখেন, সাকিব, মাশরাফি, মাহমুদুল্লাহ, তামিম এবং মুশফিক, মুশফিক। এরা কিন্তু সবাই অলমোস্ট 150+ ম্যাচ খেলা। এক্সপেরিয়েন্সটা ওই যে কিনা নাকি খেলতে খেলতে এক্সপেরিয়েন্সড হ্যাঁ, হয়েছে এখন। এবং এবং সাথে তরুণ যারা উঠে আসছে, আমাদের দেশ তো প্রতিভাধর একটা দেশ, প্রতিভা আসতেই থাকে, মুস্তাফিজ, সাব্বির, মিরাজ, সবাই। সো টিমটা আসলে, আমি যদি আজকের ম্যাচের দিকে তাকাই, আমার মনে হয় যে আমরা যদি মানে খেলা যেহেতু হয় নাই, জিতি বা না জিতি, বাট একটা মেসেজ দেওয়ার ছিল। কারণ আমরা কিন্তু সবসময় আমাদের যে জায়গাটা ছিল 2015 থেকে, কিন্তু সেখান থেকে আমরা ওভারকাম করছি, আমরা কিন্তু অলরেডি একটা স্টেপ অ্যাহেড। আর এখন হয়তো আজকে এই চেষ্টা করতে পারলে হয়তো আরেকটা স্টেপ পা দিতে পারতাম, যে আমরা শ্রীলঙ্কার মাটিতে 300 চেস করে ফেলছি। আমাদের টিমের যে মানে ফর্ম আমরা লাস্ট ম্যাচে দেখলাম, আমার মনে হয় না যে খুব একটা আরো ডিউ ফ্যাক্টর হতে পারতো ডাম্বুলায়। সো আলটিমেটলি আমার মনে হয় যে চান্সটা ছিল আমাদের জেতার। কারণ ব্যাড লাগ, আসলে প্রকৃতির হাতে তো কিছু করার নাই। বাট তারপরও একটা হচ্ছে যে একটা জিনিস আমরা বিশ্বকে দেখাতে পারতাম, সেটা হচ্ছে যে আমরা মানে কতটা এটাকে কি বলা যায়, আসলে আমরা কতটা মানে সুন্দরভাবে এই টার্গেটটা চেস মানে করলাম। ম্যাচ ক্রিকেটের ম্যাচুরিটি জায়গাটা হ্যাঁ, আমরা হ্যাঁ, আমাদের পৌঁছেছি। ম্যাচুরিটি লেভেলটা কি রকম, এই সব জিনিসটা আমরা দেখানোর একটা সুযোগ ছিল। আর একটা জিনিস সেটি হচ্ছে যে আমরা বলি যে মানে খেলার ক্ষেত্রে যেটি হয় যে একটা উইনিং স্ট্রিম থাকে, যে জেতার মধ্যে থাকলে তখন কোনো খেলাকে বা কোনো টার্গেটকে আসলে মনে হয় না যে অলঙ্ঘনীয়, তখন জেতাটা আসলে একটা অভ্যাসের মতো হয়ে যায়। ঠিক আছে, আমরা এরপরে খেলা নিয়ে আমরা আলোচনা করব, যেটি হচ্ছে যে আমরা পরবর্তী যে কলম্বোতে যে আমাদের শেষ ম্যাচটি রয়েছে, এছাড়া মেসিকে নিয়ে আমরা কথা বলবো। একই সাথে আরেকটা বিষয়ে আমি কথা বলবো শামসুজ্জামান ভাই, যেটি হচ্ছে আপনাকে আমি এখানে দর্শকদেরকে প্রথমেই বলেছিলাম যে অফ ট্র্যাকের একটা স্পোর্টস হচ্ছে বাংলাদেশের অ্যাথলেটিক্স। তো এই জায়গাটা থেকে নাইমের কাছ থেকে আমরা শুনতে চাইবো যে যেমন ক্রিকেটকে নিয়ে এখন সবার মধ্যে একটা উদ্দীপনা, উন্মাদনা তৈরি হচ্ছে, সেখানে অন্যান্য খেলাগুলো কি সেই অর্থে কনসেন্ট্রেশন কিংবা ফোকাস পাচ্ছে কিনা। তার আগে একটা ছোট বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ ইয়াং নাইটে। সাথে ছিলাম সাদাত হোসেন, আমার সাথে ছিলেন নাজমুল হাসান নাইম এবং শামসুজ্জামান আরাফাত। আমরা কথা বলছিলাম খেলাধুলা নিয়ে। যেটি বলছিলাম সেটি হচ্ছে শামসুজ্জামান আরাফাত, তিনি আমার দিক থেকে অসাধ্য সাধন করেছেন। তিনি একই সাথে বাংলা চ্যানেল 2বার পাড়ি দিয়েছেন। তিনি ট্রাই অ্যাথলেট, সুইমিং, সাইক্লিং এবং রানিং করে থাকেন। সম্প্রতি তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া দৌড়ে 1004 কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।
যাচ্ছি আবার শামসুজ্জামান আরাফাতের কাছে, সেটি হচ্ছে যে এই যে অ্যাথলেটিক্সে যে ঘটনাটি ঘটেছে, যেটা আপনি 1004 কিলোমিটার দৌড়ে পার করেছেন, এখানে আমি একটা মানে কৌতূহলের জায়গা বা প্রশ্নের জায়গা, সেটি নিশ্চয়ই আপনারও সেই প্রশ্নটি নিশ্চয়ই রয়েছে, যে এইরকম একটি ঘটনা যেটি বাংলাদেশের ক্ষেত্রে নিঃসন্দেহে একটি, আমি বলবো যে খুব আলোচিত ঘটনা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেই অর্থে মেইন স্ট্রিম মিডিয়াতে বা কোথাও সেই থাকলেও আমাদের কাছ পর্যন্ত পৌঁছায়নি এই ধরনের ঘটনা হয়তো। আসলে এটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই প্ল্যানটা টোটালি আমি আর আমার বন্ধু নাসির শুরুতেই পরিকল্পনাটা করতেছিলাম। তো শুরুতে পরিকল্পনা করতে করতে আমার প্রতিষ্ঠান, আমি ওখানে জব জব করি, করেন। এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ওনারাই ইন্টারেস্ট করে আমাকে জাস্ট স্পন্সর করছে। তারা স্পন্সর করছে গ্রেট কজ, তারা কিন্তু স্পন্সর করে না যে তুমি আমাকে বিজ্ঞাপন করে দিতে হবে, এরকম এরকম কিছু না। দেন আমি আর আমার ফ্রেন্ড নাসির দুইজন মিলে কিন্তু পরিকল্পনাটা অলমোস্ট ডান। দেন 2 দিন আগে আমি রেস শুরু করার 2 দিন আগে আমি আমার একজন বড় ভাই নিয়াজ ভাইয়ের কাছ থেকে মানে ডিটেলস রানিং, আমার প্ল্যান ছিল যে রানিং নিয়ে, উনি আমাকে রানিং নিয়ে কি করতে হবে এগুলো নিয়ে সব হেল্প করছে। তো আমার আসলে প্ল্যান ছিল না যে আমি গণমাধ্যমে না না না, ইয়ে করব। আমার আরাফাত ভাই, আমার জিজ্ঞাসার জায়গাটা বা ঔৎসুক্যের জায়গাটা ওটা ছিল না। আমার জায়গাটা ছিল এটি যে অ্যাথলেটিক্স একটি অসাধারণ গেম আমরা বলবো। সেই গেমটি কি হয়, আমরা যখন কোনো একটা কিছু নিয়ে চমৎকার কোনো কিছু করি, তখন সেটি ম্যাস পিপলের কাছে পৌঁছায় এবং তারা আগ্রহ ফিল করে যে ওই কাজটার সাথে ইনভলভ হওয়ার জন্য। যেমন ক্রিকেট একটা ম্যাসিভ গেম হিসেবে এখন সকলের কাছে মানে পৌঁছে গেছে এবং প্রচুর মানুষ ক্রিকেটের প্রতি ঝুঁকে গেছে, প্রচুর তরুণরা ঝুঁকছে, শিশু কিশোররা ঝুঁকছে। অ্যাথলেটিক্সের ক্ষেত্রে আসলে আপনার এই ঘটনাটা একটা সেরকম উদ্দীপক ঘটনা হতে পারতো কিনা, সেই প্রশ্নটি তার আগে আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, Sure. প্রিয় দর্শক, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম জনি। আমি আরাফাত ভাইয়ের কাছে কিছু তথ্য জানতে চাচ্ছিলাম। জি, আচ্ছা, আপনারা যেই মানে অ্যাথলেটিক্স মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কার্যক্রমটা করলেন, এরকম কোনো কার্যক্রমে যদি আপনাদের সাথে দেশের অন্যান্য কোনো তরুণ কেউ জয়েন করতে চায়, সেক্ষেত্রে তারা কোথায় বা কিভাবে যোগাযোগ করতে পারে, এটা আহ, একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। প্রশ্নটি শুনতে পেরেছেন? জি, আমি শুনতে হ্যাঁ। পেরেছি। আসলে এটা আমার মানে প্রাতিষ্ঠানিক কোনো রূপ না, এটা আমার একটা ব্যক্তিগত উদ্যোগ ছিল। তো আমি এটাকে প্রাতিষ্ঠানিক রূপে বা আমার নিজেরই পরিকল্পনা আছে, আমি হয়তো সামনের বছর 100 জনকে নিয়েই রানিং করব। তো 100 জন প্রতিজনই 10 কিলোমিটার 10 কিলোমিটার করে দৌড়াবে, কারণ আমার দেশে স্পোর্টসটা প্রমোট করার জন্য। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট, যে স্পোর্টসকে প্রমোট করতে হবে। এখন ক্রিকেটকে প্রমোট করার তুলনায় অ্যাথলেটিক্সকে প্রমোট করা অনেক বেশি আমার মনে হয় যে বাস্তব যে পরিস্থিতি তার জায়গা থেকে গুরুত্বপূর্ণ। ক্রিকেট অলরেডি প্রমোটেড একটা গেম। আমি সেই জায়গা থেকে বলছিলাম যে এই যে ধরেন আজকে প্রোগ্রামটা দেখে একজন তরুণ আপনাকে ফোন দিয়ে বলছে যে সে যদি চায় কিভাবে সে আপনার সাথে যুক্ত হতে এবং পারে। আমি আমি নিজেই হ্যাপি আসলে যে আমি, That is- হ্যাঁ, আমি এরকম একটা মানে ওনার ভিতরে এই ইন্টারেস্টটা আসে, আমি খুবই That খুশি was my যে, point হ্যাঁ, actually. আমার প্ল্যান হচ্ছে যে আমি শুধু একাই দৌড়াবো না, আমি আরো 10 জনকে নিয়ে দৌড়াবো, এবং যাতে এবং যে 10 জন দৌড়াবে ওই 10 জন আরো 10 জনকে করে এরকম 100 জন, হ্যাঁ, যাতে 200 এটা জন করে ছড়িয়ে যায়। হ্যাঁ, ইভেন সেই। আমি বলি আপনার এই মানে এই যে দৌড়ের গল্প শুনে বা আজকে আপনাকে ইনভাইট করার পেছনে আমাদের যে প্রডিউসার চন্দন দা, তার একটা বড় ভূমিকা ছিল এবং তিনি বলছেন আমাকে যে আমিও দৌড়াতে চাই। ঠিক আছে, হ্যাঁ, শিওর। আমি নিজেই কিন্তু চাই যে রানিং, আমি চাই, আমি একা যখন আমার কাছে খুবই কষ্ট হয় যে আমি কেন একা দৌড়াচ্ছি। যারা রানিং করে তারা জানে যে একা রানিং করা কতটা বোরিং, এবং একটা ইভেন্টের জন্য আমরা বসে থাকি যে একটা ইভেন্ট যতই খারাপ হোক আমরা ওখানে যাব, ওখানে রানিং করব, কারণ একসাথে অনেকগুলো মানুষ, অনেকগুলা ফেস। এক্স্যাক্টলি। আমি সেটাই বলছি যে যেই ঘটনাটা আপনি ঘটিয়েছেন সেটা যদি মানে ম্যাসিভলি হচ্ছে প্রচারণা পেত, তাহলে এরকম আরো অসংখ্য তরুণ হয়তো আগ্রহী হতে পারতো এই অ্যাথলেটিক্স গেমটার সাথে ইনভলভ হওয়ার বা আপনার সাথে ইনভলভ হওয়ার। আসলে এবং সেটির জন্য আপনি আরো প্রাতিষ্ঠানিকভাবে আপনার সাথে যোগাযোগ করার উপায়টা কি? এই আসলে পদ্ধতিগুলো আমাদের যদি একটা ভাবতেন। ফেসবুকে পেজ আছে, দ্য গ্রেট বাংলাদেশ রান, যেটা দিয়ে আমি রানিংটা, তো দ্য গ্রেট বাংলাদেশ রান এটা একটা প্ল্যাটফর্ম হবে। আই হোপ আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলি, প্রিয় দর্শক যারা এই মুহূর্তে এই অনুষ্ঠানটি দেখছেন এবং এই অ্যাথলেটিক্স যেটি মানে দীর্ঘ ম্যারাথনের প্রতি আগ্রহী আছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে তারা চাইলে ফেসবুকে দ্য গ্রেট বাংলাদেশ রান নামে যে পেজটি আছে সেই পেজটির সাথে যুক্ত থেকে যোগাযোগ করতে পারেন। যদি আপনারা আরাফাত ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আশা করছি যে আপনারা তার এই যাত্রায় শামিল হতে পারবেন। আরাফাত ভাই, আমরা একটু যাচ্ছি আবার নাইমের কাছে। আমাদের খেলাধুলার যে বিষয়টি সেটা হচ্ছে, নাইম, প্রশ্নটি হচ্ছে যে নেক্সট যে শেষ ম্যাচটি শ্রীলঙ্কার সাথে আমাদের, কি মনে হচ্ছে সেটি কলম্বোতে হচ্ছে, কি মনে হচ্ছে? কলম্বোর যে মাঠে খেলা, মূলত এটা ব্যাটিং উইকেট। সো আমরা হাই স্কোরিং ম্যাচ আশা করি। যদি হাই স্কোরিং ম্যাচ হয়, বাংলাদেশ সেই আগের দিন নাই যে হাই স্কোরিং মানে কত? 350? নো, 350 না হলেও মানে ক্যালকুলেটিভ 250 প্লাস টু 300।
এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের মানে আগের দিন নাই যে টিভি খুললাম চামিন নাবাস 0 রানে 4 উইকেট ফেলে দিছে, মানে এই দিন তো আমাদের আসলে নাই বেসিক্যালি, কারণ আমাদের টিম তো ডেভেলপ। সো আমার যেটা মনে হয় যে ম্যাচটা ভালো হবে, সিরিজ আমরা হারতেছি না, এটা তো নিশ্চিত হয়ে গেল Already আজকের draw। কারণে। হ্যাঁ, So, এবং আমার যেটা মনে হয় সিস্টেম জিতে যাব। মানে বাংলাদেশ যদি বাংলাদেশের যে মানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে যে আসলে যে একটা বড় ব্যবধান আছে, এটা হচ্ছে আসলে আমি যে বলবো এরকম, আগে যেরকম আমরা বলতাম যে বাংলাদেশ আসলে ভাগ্যবশত একটা ম্যাচ জিতছে, আমার মনে হয় শ্রীলঙ্কা যদি আসলে জিততে চায় ওদেরকে ওদের ভালোর 120% দিতে হবে, আর আমাদেরকে আমাদের থেকে আরো 20% কমায় খেলতে হবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে যে যেটি যদি আমরা লাস্ট ম্যাচটা জিতি, আমরা জানি যে র্যাঙ্কিং আইসিসি র্যাঙ্কিং একটা বড় ধরনের পরিবর্তনের সামনে আমরা দাঁড়িয়ে, বাংলাদেশ দাঁড়িয়ে, এবং সেটি গুরুত্বপূর্ণ এই কারণে যে নেক্সট যে ওয়ার্ল্ড কাপ হবে, ওয়ার্ল্ড কাপে হচ্ছে প্রথম 8টি দল হচ্ছে র্যাঙ্কিং এর ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পাবে, সরাসরি সুযোগ পাবে। সেক্ষেত্রে বাংলাদেশ এখন 7 নম্বরে রয়েছে, তার মানে হচ্ছে একটু ঝুঁকির মুখে, হয়তো অনেকগুলো ম্যাচ হেরে গেলে হয়তো তাদের 8 নম্বরের বাইরে চলে যেতেও পারে, সেপ্টেম্বর পর্যন্ত সম্ভবত থাকতে হবে। তো সেই জায়গা থেকে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের সামনের ম্যাচটি আর কি? সামনের ম্যাচটা গুরুত্বপূর্ণ আসলে আমাদের মানে আমাদের যারা প্লেয়ার ওনাদের যদি কথা আমরা শুনি, ওনারা তো আসলে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে। তো আমি যেটা মানে আমার যেটা আমি যতটুকু ক্যালকুলেশন যতটুকু জানি আর কি, সেখান থেকে হচ্ছে বাংলাদেশ এই ম্যাচটা জিতে তাহলে আর কোনো রিস্ক নেই, তারা সামনে যত ম্যাচ হারুক। আচ্ছা, মানে এই সিরিজ জেতা কিন্তু আপনাদের খেলাও আসলে অত বেশি খেলা নাই যে বেশি খেলা হারার আছে সুযোগ। মোটামুটি এই বছর অনেক আয়ারল্যান্ডের সাথে একটা আয়ারল্যান্ডের try- ট্রাই সিরিজ আছে, হোম সিরিজ আছে পাকিস্তানের সাথে মোস্ট প্রবাবলি অগাস্টের দিকে। তার মানে সামনের ম্যাচটা জিতলে উই আর সেফ, হ্যাঁ, উই আর সেফ, এবং আমাদের সরাসরি মনে হয় জেতার আমরা চলে যাবো। সম্ভাবনাও আছে। হ্যাঁ, এটা মনে হয় আজকে মানে পবিত্র কুণ্ডটা প্রথমত লিখছে ওই ব্যাপারটা। আচ্ছা, আমরা আরেকটা টপিকে একটু আলোচনা করব, খুবই সেনসিটিভ টপিক। আজকে আমি দেখলাম যে ফেসবুক ভেসে যাচ্ছে ব্রাজিলের সমর্থকদের উল্লাসে, কারণ হচ্ছে লিওনেল মেসি তিনি হচ্ছেন রেফারিকে কটূক্তি করার দায়ে ফিফা কর্তৃক 4 ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন, এবং এমন একটি সময় তিনি নিষিদ্ধ হয়েছেন যখন কিনা আর্জেন্টিনার বিশ্বকাপ কোয়ালিফাইং এর জায়গাটায় হচ্ছে ভয়াবহ একটা পরিস্থিতির মুখোমুখি হয়েছে, এবং সমর্থকরা এবং একই সাথে বিরোধীরা সকলেই ভয় মানে এরকম একটা ভাবনার মুখোমুখি দাঁড়িয়েছে, হয়তো মেসি ছাড়া আর্জেন্টিনা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে না। কিভাবে দেখছেন জিনিসটাকে? প্রথমে হচ্ছে আমি মানে লাস্টে যেটা বললেন যে কোয়ালিফাই করতে পারবে, আমার মনে হয় না, কারণ যদি মেসি ছাড়া আসলে আর্জেন্টিনা তারা বিশ্বের 1 নম্বর টিম র্যাঙ্কিং এ, যদি মেসি ছাড়া তারা কোয়ালিফাই করতে না পারে তাদের কোয়ালিফাই করার দরকার নেই ফার্স্ট অফ অল। আর তারা এখন 3 নম্বরে আছে, তাদের পয়েন্ট 23। ওয়ার্ল্ড কাপ খেলারই দরকার নেই। হ্যাঁ, লাতিন আমেরিকায় আমরা যদি লাস্ট 5টা কোয়ালিফাইং দেখি, 28 পয়েন্ট পাওয়ার পরে আসলে কেউ বাদ পড়ে না। আর্জেন্টিনার সামনে 5টা রাউন্ড আছে, 5 রাউন্ডে 5টা পয়েন্ট দরকার। এর আগে মেসি যতগুলো ম্যাচে ছিল না, 7টা ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারে নাই, সেখান থেকে মানে 6টা পয়েন্ট পাইছে আর্জেন্টিনা। সো অবস্থা আসলে ভয়াবহ। এখন গোলের একটা ইকুয়েশন, মাত্র 13 গোল করেছে সম্ভবত, 15 গোল করেছে, 15 তার মধ্যে মেসি 4টা গোল এবং 5টা অ্যাসিস্ট। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে মেসিকে ছাড়া আর্জেন্টিনা কোয়ালিফাই করবে, কারণ ওদের সামনে খুব দুইটা আজকেরটা খুব রিস্ক আছে, দুটো খেলা বলিভিয়ার সাথে, যেহেতু এটা ভূপৃষ্ঠ থেকে প্রায় 3637 কিলোমিটার উপরে। সো আলটিমেটলি একটা সমস্যা হয় সবারই ভিজিটরদের। সো আর্জেন্টিনা এই ম্যাচ কি করবে আমি জানি না, যদিও বলিভিয়া তলানির দল, বাট আমার মনে হয় যে ওভারকাম করা সম্ভব। বাট আর্জেন্টিনা আজকে একাদশ সাজানো অনেক কষ্ট, কারণ অনেক প্লেয়ার নিষেধাজ্ঞার মধ্যে আছে একাদশের। আচ্ছা, আমার নিজের কাছে একটা মানে প্রশ্ন সব সময় থাকে যে আর্জেন্টিনার যে মানে আক্রমণ ভাগের খেলোয়াড় আমরা দেখি যে আগুয়েরা, তারপরে হচ্ছে ডিমারিয়া, তারপরে হচ্ছে হিগুয়েন, হ্যাঁ এরকম অসাধারণ সব মানে যারা ক্লাব ফুটবলে হচ্ছে অসাধারণ পারফরমেন্স করছেন, কিন্তু ন্যাশনাল টিমে এসে হচ্ছে কেন তারা গোল পাচ্ছে না? এই জায়গাটা সংকটের জায়গাটা আসলে কি? আসলে এত বড় কমেন্ট করা তো আসলে আমার না, আপনার ভাবনাটা আমার ভাবনাটা হচ্ছে এরকম যে মানে এটা খুবই বোল্ড একটা স্টেটমেন্ট হয়ে যায়, বাট আমার কথা হচ্ছে যে মানে আমি জানি না ফুটবলে আসলে আমাদের দেশে তো বোধহয় অনেক ফুটবলটা ব্যাপারটা এরকম, আমার কাছে যেটা মনে হয় মেসির ইম্প্যাক্ট এত বেশি, এবং মানে উইদাউট মানে রিকোয়েলি মনে হয় কয়েকদিন আগে একটা ইয়াতে স্প্যানিশ পত্রিকা সাক্ষাৎকারে বললো যে উইদাউট মেসি আর্জেন্টিনা ইজ এ শিট। মেসি ছাড়া আসলে টিম না, এটা আসলে দেখা গেছে এই না। এখন সেক্ষেত্রে কিন্তু এটি আমি মনে করি একটা নেগেটিভ পয়েন্টও হতে পারে যে একজন মাত্র খেলোয়াড়ের উপর নির্ভরশীল হয়ে পড়ছে, যেখানে কিনা না যেখানে কিনা অন্যান্য খেলোয়াড়রা আলাদাভাবে দুটি ছড়াতে পারছেন ক্লাব ক্রিকেট ফুটবলে, কিন্তু তারা হচ্ছে ন্যাশনাল টিমে এসে মেসির কারণে কি তাদের মানে জিনিসটাকে কেন মানে সেক্ষেত্রে কিন্তু মেসি একটা নেগেটিভ ইমপ্যাক্ট। সেক্ষেত্রে মেসি যখন থাকে না তখন তোদের পারফর্ম করার কথা। হ্যাঁ, দ্যাট ওয়াজ মাই কোশ্চেন অ্যাকচুয়ালি, যে মানে হোয়াটস হ্যাপেনিং দেয়ার। আসলে এটা আসলে আমার মনে হচ্ছে এটা আসলে ভাগ্যের একটা ব্যাপার। আর আমি নিষেধাজ্ঞার ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে এটা আসলে অনেক কিছু বিবেচনা করা উচিত। যেমন মেসি ক্যারিয়ার 13 বছরের 500-র উপরে ম্যাচ খেলছে, একটা শুধু রেড কার্ড, তাও একদম ন্যাশনাল টিমের অভিষেক ম্যাচে 2 মিনিটের মাথায় সে রেড কার্ড খাইছে, এবং সেটা ভুল একটা ডিসিশন কোনোই জাগানোর কারণে, যেটা পরে বোঝা গেছে। একটা খেলোয়াড় এরকম একটা মানে মানের খেলোয়াড় বা এরকম ব্যবহার, যার একটা মানে এরকম একটা ভাবমূর্তি আছে, তাকে নিষেধাজ্ঞা এত ইজিলি, সেখানে আবার এরকম কঠোর মানে যেটি বললেন আপনি যে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়েছে। 2006-এ জিদান ওয়ার্ল্ড কাপের ফাইনালে যে ঢুসটা দিয়েছিল, এরপরও নিষেধাজ্ঞা পাইছে 3 ম্যাচ। মাতারেজ্জি গালাগালি করলো 2 ম্যাচ,
তাহলে মেসি এমন কি বললো যে আমাকে 4 ম্যাচ নিষেধাজ্ঞা দিতে হবে, নাম্বার 1। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনি মেসিকে নিষেধাজ্ঞা দিবেন, সমস্যা নাই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে রেফারি ম্যাচ শেষে তার রিপোর্টে কোথাও উল্লেখ করে না যে সে এত আজে বাজে গালাগালি করছে। তাহলে এটা কোত্থেকে ফিফা দেখলো, কেন দিল, ভিডিওতে ঠিক জানি নাকি না। এটি এসেছে। আচ্ছা, আমি যেটা বলছি হচ্ছে যে আর্জেন্টিনা সম্ভবত এই দণ্ডের বিরুদ্ধে আপিল করবে। হ্যাঁ, appeal করবে। আমরা আশা করি যে এটির একটি মানে সুষ্ঠু সমাধান হবে। আমরা আবার চলে যাচ্ছি সাইফুজ্জামান আরাফাতের কাছে। সেটি হচ্ছে যেটি বলছিলাম যে অ্যাথলেটিক্সকে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশে হ্যাঁ কি করা যেতে পারে? আসলে আমি যেটা চিন্তা করি যে আমার আমার কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছি, কিন্তু আমার একজন ইন্সপিরেশনের লোক ছিল, সেটা হচ্ছে ওমর ভাই। তো উনার রানিংটা আমি ফেসবুকে দেখে কিন্তু অনুপ্রাণিত হয়েছিলাম। তো বড় রানিং প্ল্যানটা ওনার কাছ থেকে আসলো। তো আমি যখন রান করতেছি, আমার কাছে আমারও অনেক বন্ধু বান্ধব আছে যারা হয়তো অনুপ্রাণিত হতে পারে, কিন্তু আমি চাচ্ছি না যে এটা লিমিটেড একটা জায়গায় থাকবে। রানিং বা স্পোর্টস বলেন, স্পোর্টসের আমাদের যেমন আগামী হয়তো 2টা বা 3টা অলিম্পিক ইভেন্টে হয়তো এমন কোনো পদক নিয়েও আসতে পারে। আমি চাই যে ওরকমভাবে ছড়িয়ে যাক, যাতে আমাদের আহ, প্রত্যন্ত অঞ্চলের যেসব অ্যাথলেট আছে তাদের কাছে আমাদের স্পোর্টস রিলেটেড ইনফরমেশনগুলো পৌঁছায়। তো এই জন্য আমি একটু কাজও করতেছি। আমার পরিকল্পনা হচ্ছে আমি হয়তো আগামী বছর 100 জন নিয়ে এই টেকনাফ থেকে তেঁতুলিয়া রানটা করব। সেক্ষেত্রে এটা রিলে রান হবে, কারণ আমি সবাইকে বলতেছি না যে 1004 কিলোমিটারই দৌড়াবে। মানে এখানে যেটি আছে সেটি হচ্ছে পৃষ্ঠপোষকতার একটা বিষয় নিশ্চয়ই রয়েছে। যেমন আপনি বললেন যে আপনি যে প্রতিষ্ঠানে জব করেন তারা আপনাকে একটা পৃষ্ঠপোষকতা করেছিল এবং তাদের মধ্যে কোনো ধরনের বিজ্ঞাপনের ভাবনা ছিল না, তারা একটা মহৎ কর্মের সাথে যুক্ত হয়েছিল, সেটি ছিল তাদের ভাবনা। কিন্তু সরকারি বেসরকারি নানান জায়গা থেকে আসলে পৃষ্ঠপোষকতা দরকার হয়। সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা হয়তো এই দিকটা আরো মনোযোগ দিতে পারবেন। আমাদের অনুষ্ঠানে আপনার কাছে আমরা আবার ফিরে আসতে পারবো কিনা জানি না, এই জন্য বলছি যে যদি সংশ্লিষ্ট কাউকে কোনো ধরনের বার্তা দিতে চান সেটি আপনি দিতে পারেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এক্স্যাক্টলি আমি বলবো না যে মানে সবাই এখানে চলে আসে না। আমার কথা হচ্ছে যে আমরা কখন স্পোর্টসটাকে সবাই কিন্তু এটা গিভ অ্যান্ড টেক, যে পৃষ্ঠপোষক করবে সেও এখানে প্রফিট চাইবে যে আমার কি ফিডব্যাকটা আসছে কিনা। সো এক্ষেত্রে হচ্ছে আমরা যারা গ্রাউন্ড লেভেলে আছি, যারা আমরা রান করি বা স্পোর্টসের সাথে জড়িত, তারা কিন্তু স্পোর্টসটাকে আগে ভালোবাসতে হবে, তারা স্পোর্টসের সাথে যুক্ত হতে হবে। দেন স্পন্সর নিয়ে চিন্তা করতে হবে না। ক্রিকেট যেমন আমাদের স্পন্সর নিয়ে চিন্তা করতেছে না। সো আমি চিন্তা করি উইদিন 2 or 3 ইয়ার্স এর মধ্যে রানিং, সুইমিং, সাইক্লিং এগুলো কখনো। সুইমিং নিয়ে যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে সুইমিং নিয়ে, মানে এটা একটা দুঃসাহসী প্রচেষ্টা। সুইমিংটা হচ্ছে আসলে সংক্ষেপে একদম সুইমিংটা আপনি দুবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। টেকনাফ থেকে সেন্ট মার্টিন আমাদের 16 কিলোমিটার। এটাও আমার আরেকজন ইন্সপিরেশন মানুষ, লিপটন ভাই। উনাকে দেখে আমি অনুপ্রাণিত। উনি 11 বার এই বাংলা চ্যানেল ক্রস করেছেন। তো উনি যেটা করতে পেরেছেন, এবং আজকে আমার কাছে যেটা মনে হয় যে বাংলা চ্যানেল হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে সেফেস্ট সুইমিং চ্যানেল। তো এই সুইমিং চ্যানেলটা আমরা আসলে প্রমোট করতেছি। এটাকে অনেক অ্যাট্রাকটিভ করে ফেলা হ্যাঁ, সম্ভব। এটা হচ্ছে এখানে কোনো ট্রাফিক নাই, এখানে কোনো বড় অনেক কম, শার্ক নেই, এখানে তিমি নেই। তো চিন্তা করে না, নিরাপদ একটা সাঁতারের চ্যানেল এটি। হ্যাঁ, নিরাপদ একটা লং ওপেন ওয়াটার সুইমিং। তো বাইরের কান্ট্রিগুলোতে আমি বললাম না যে শুরুতেই আমি একটা সুইমিং কম্পিটিশনের জন্য রেজিস্ট্রেশন করতেছিলাম, উইদিন 1 আওয়ার 1400 রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো আমাদের এটাও কিন্তু একসময় এরকম হয়ে যাবে যে 1400-1500। আমি সেই জায়গাটাই বলছিলাম যে অ্যাথলেটিক্সের এই যে সম্ভাবনার জায়গাগুলো বা ছড়িয়ে দেওয়ার জায়গাগুলো নিয়ে সংশ্লিষ্টদের নিশ্চয়ই যারা আছেন সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতার জায়গা থেকে তারা নিশ্চয়ই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখবেন। আরাফাত ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা নাইমের কাছে শেষ আলোচনাটা নিয়ে অনুষ্ঠানটি শেষ করবো, কারণ আমাদের মানে সময় প্রায় শেষ। অনেক অনেক ধন্যবাদ। নাইম যেটি বলছিলেন যে বাংলাদেশের ক্রিকেট ফুটবল যেই দুটি বড় খেলার জায়গা ছিল, সেখানে ফুটবল এখনকার যে অবস্থায় রয়েছে সেটি নিয়ে কি ভাবছেন, যে ফুটবলের উত্তরণ কিংবা অবনমনের জায়গাটা নিয়ে? এখানে আসলে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতার একটা ব্যাপার আছে। আর সবাই যার যার জায়গা থেকে, যেটা আমার কথা হচ্ছে যে আপনি যদি উন্নয়ন করতে চান আপনাকে তৃণমূলে কাজ করতে হবে। আমাদের বাফুফে সবসময় একই কথা বলে যাচ্ছে যে তারা তৃণমূলে কাজ করে, রেজাল্ট কোথায়? হ্যাঁ, কারণ আমরা দেখছি যে ফুটবলে ক্রমাগত অবনমন হচ্ছে। মানে অনেক সময় অনেক আশাপ্রদ ঘটনা আমরা শুনি, আশ্বাসবাণী শুনি, কিন্তু শেষ পর্যন্ত আসলে তার ফলাফল আমরা কখনোই দেখি না। আমরা এমন এমন দলের সাথে হারছি যারা হয়তো আজকে থেকে 20 বছর 15 বছর আগে আমরা জিততাম। এবং ঘরোয়া ফুটবল যেটি হচ্ছে যে আবাহনী মোহামেডান খেলার সময় আমার মনে আছে আমরা ছোট ছিলাম, রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত, সবাই রেডিওর সামনে বসে যেত, টেলিভিশনের সামনে। সেই জায়গায় একটা বড় সংকটের জায়গা তৈরি হয়েছে। এটি আসলে গ্রাসরুট লেভেল থেকে করতে হবে। আর সবচেয়ে বড় হচ্ছে ক্রিকেটের উত্তরণটা এমন ভাবে হয়ে গেছে যে আসলে ফিকে পড়ে গেছে আরেকটা খেলা। আসলে সত্যি কথা এটা। হ্যাঁ, কারণ আমরা তো আসলে সাকসেস চাই সবাই, সব জায়গা থেকে। ক্রিকেট আমাদের সেই সাকসেসটা দিচ্ছে, কারণ আমাদের হতাশার জায়গাটা একটা আনন্দের জায়গা হচ্ছে ক্রিকেট। সো আলটিমেটলি যখন ফুটবল
আমাদের এক্সপেকটেশন লেভেলটা মিট করতে পারতেছে না, আলটিমেটলি আমরা যারা সাধারণ দর্শক তারা ওটা দেখতেছি না। সো আলটিমেটলি আপনি যখন দর্শক যখন মাঠে যাবে না, স্বাভাবিকভাবেই পৃষ্ঠপোষকতা আসবে না। তো ন্যাচারালি মানে সবকিছু একটা চেইনের উপর নির্ভর করে। আমার যেটা মনে হয় যে যদি বাফুফে সবকিছু নিয়ে যদি তারা সুন্দরভাবে গুছিয়ে কাজ করে, ফুটবল কেন হবে না? ফুটবলের তো আমাদের গৌরবোজ্জ্বল অতীত আছে। আছে। ক্রিকেট নিয়ে কিন্তু আজকে একটা অসাধারণ গৌরবোজ্জ্বল ঘটনা ঘটেছে। তাসকিনের হ্যাটট্রিক আমরা দেখেছি যে হ্যাটট্রিকে অস্ট্রেলিয়া পাকিস্তানের পরেই বাংলাদেশ। কিভাবে দেখছেন এটিকে? বাংলাদেশ কিন্তু 5টা হ্যাটট্রিক সম্ভবত করেছে। রাইট, ফার্স্টে শাহাদাত করলো, তারপরে মনে হচ্ছে রুবেল, তাইজুল আর রাজ্জাক মনে হয়, আর আজকে মনে হয় ইয়ে করলো তাসকিন আহমেদ। তাসকিন এখন তাসকিনের ব্যাপারটা হচ্ছে ম্যাচে খুব একটা প্রভাবক আমার মনে হয় না, বাট একটা ব্যাপার হচ্ছে এরকম হ্যাট্রিক ইজ হ্যাট্রিক। অনেক গ্রেট গ্রেট বলারদের হ্যাট্রিক ছিল না, যেমন আজকে রনি ভাইও লিখছে কোথায় যেন, আরিফুল ইসলাম রনি সাংবাদিক। তো আশা করি আজকে হয়ে গেছে হ্যাট্রিক, গ্রেটনেস চলে আসবে তাসকিনের। বাংলাদেশের এই খেলাধুলায় এই আমি যেটি বলছি আরিফ ভাই, যে বাংলাদেশের খেলাধুলায় যেই ইতিবাচক ঘটনাগুলো ঘটছে তা নিশ্চয়ই অব্যাহত থাকবে। আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আর প্রিয় দর্শক, আপনারা যে এতক্ষণ আলোচনা শুনছিলেন, নিশ্চয়ই আপনারা খেলাধুলা নিয়ে বাংলাদেশের এবং সাম্প্রতিক সময়ের ঘটনাগুলোর সাথে পরিচিত হয়েছেন, এবং আমরা আশা করব যে ক্রিকেট বাংলাদেশে একটি জনপ্রিয়তম প্রধান খেলা হওয়া সত্ত্বেও অন্যান্য খেলাগুলো, অ্যাথলেটিক্সের মতো যে খেলাগুলো আছে, সম্ভাবনাময় খেলাগুলোর প্রতিও সংশ্লিষ্টরা পৃষ্ঠপোষকতা করবেন এবং দৃষ্টি রাখবেন। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।